শুভ সকাল সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি বরাবরের মতো আজকেও স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই দেখবে। প্রবলেম হলে জানাবে আমাকে, কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কথা বলবে। তো হোপফুলি সবাই দেখতে পাচ্ছ এবং সাউন্ড সম্ভবত ক্লিয়ার সবার কাছে। আজকের যে লেকচার সেটা হচ্ছে সিনজিং লেকচার 4 ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর, এটা আজকে আমরা পড়বো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সিনজিং? সিনজিংটা কি জিনিস সেটা আগে আমাদের বুঝতে হবে, বা সিনজিং বলতে কি বোঝাচ্ছে। নর্মালি সহজ কথায় যদি আমরা বলি যে সিনজিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং loose or hairy fiber, projecting fiber, protruding fiber from the surface on the textile material yarn fabric. আমাদের যখন আমরা একটা ফেব্রিক থাকে বা একটা ইয়ার্ন থাকে, তার সারফেসে অনেকগুলো হেয়ারি ফাইবার থাকে, ছোট ছোট ফাইবার থাকে, যেগুলোকে আমরা হেয়ারি ফাইবার অথবা প্রজেক্টিং ফাইবার বলছি। তো এই ফাইবার গুলোকে রিমুভ করাকে আমরা সিনজিং বলি। মূলত সিনজিং বলা হয়ে থাকে সারফেস ক্লিন করাটাকে। এখানে একটা অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ, যদি অ্যানিমেশনটা একটু দেখো তাহলে, যে এখানে কি এটা ফেব্রিক অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। ফেব্রিক একটা ব্রাশের ভিতর দিয়ে প্রথমে যাচ্ছে, যাওয়ার পর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা গ্যাস বার্নার, দুই পাশে অর্থাৎ দুই প্রান্তটাই কিন্তু পুড়ে যাচ্ছে। অর্থাৎ গ্যাসের অল্প একটু কন্টাক্টে, আগুনের কন্টাক্টে এসে যে প্রজেক্টিং ফাইবার গুলো অল্প সময়ের জন্য আছে, সেগুলো কি হচ্ছে, পুড়ে যাচ্ছে। তারপর সেটা কি গাইড রোলারটা এর ভিতর দিয়ে ডিসাইজিং ট্যাঙ্ক অথবা ওয়াটার ট্যাঙ্কের ভিতর দিয়ে যাচ্ছে। কারণ এখানে যে পরিমাণ আগুন দিয়ে পাস হয়েছে, তো যার কারণে এখানে কিছু আগুনের স্ফুলিঙ্গ ফেব্রিকে লেগে থাকতে পারে এবং সেটা পরবর্তীতে অগ্নিকাণ্ড ঘটাতে পারে। সেজন্য সেটাকে কি করা হচ্ছে, ওয়াটার ট্যাঙ্কের ভিতর দিয়ে পাস করা হচ্ছে এবং সিপিএসখানে স্কুইচ করে আবার ট্রলিতে রেখে দেওয়া হচ্ছে। তাহলে সিনজিং প্রসেসটা কি? সিনজিং প্রসেসটা ভেরি সিম্পল, যে আমাদের ফাইবার সারফেসে কতগুলো হেয়ারি ফাইবার বা শর্ট ফাইবার থাকে, সেই শর্ট ফাইবার গুলোকে রিমুভ করার প্রক্রিয়াকে আমরা বলছি সিনজিং। তো সেটা নানাভাবে হতে পারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা গ্যাস সিনজিং নামে পরিচিত এবং এটি সবচেয়ে সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত হয়। এখন আমরা একটু আসবো অবজেক্টিভস অফ সিনজিং এন্ড অ্যাডভান্টেজ গুলো কি কি এর। তো প্রথমে যদি আসে যে সিনজিং অবজেক্টিভস গুলি কি কি। The singeing of the fabric is done in order to obtain clean surface and which allows the structure of the fabric and clearly clean. এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা। প্রথমটা হচ্ছে যে ফেব্রিক বিফোর সিনজিং এবং পরেরটা হচ্ছে আফটার সিনজিং। তো বলা হচ্ছে যে ফেব্রিক হুইচ হ্যাভ বিন সিনসড সয়েল লেস ইজিলি অ্যান্ড আনসাইজড ইজি। বলা হচ্ছে কি লেস সয়েল ইজি অ্যান্ড আনসাইজড ফেব্রিক। দেখো, যদি এই ধরনের প্রজেক্টিং ফাইবার না থাকে, তাহলে এরকম যদি ময়লা ধরার জায়গা বা খাস বা কোনো পজিশন না থাকে, তাহলে কিন্তু ময়লা পার্টিকেল গুলো ধরতে পারবে না। কিন্তু যদি এরকম থাকে তাহলে কিন্তু বেশি ময়লা হবে, সো সিনজিং করা ফেব্রিক ময়লা কম হবে। তা বলা হচ্ছে যে রিস্ক অফ পিলিং স্পেশালি উইথ দ্য সিনথেটিক এন্ড ফাইবার ব্লেন্ডস রিডিউস ইন কেস অফ দ্য সিনসড ফেব্রিক। রিস্ক অফ পিলিং, পিলিং ফরমেশনটা হবে না। পিলিংটা কি, এই যে ফাইবারের গায়ে যখন আমরা যখন অনেকদিন একটা গেঞ্জি পরি বা কাপড় পরি, এরকম ছোট ছোট গুটি উঠে যায়, হ্যাঁ, সেটাকে আমরা পিলিং বলছি। তো এই পিলিংটা শর্ট ফাইবারের কারণেই হয়ে থাকে। আমরা যখন সেটাকে সিনজিং করব, তাহলে সিনজিং এর ফলে কি হচ্ছে, সিনজিং এর ফলে আমাদের ফাইবার সারফেসটা হেয়ারিটা ক্লিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সিনজিং এর রিস্কটা কমতেছে, এন্ড স্পেশালি উইথ দ্য সিনথেটিক ফেব্রিক এন্ড দেয়ার ব্লেন্ডস। বিশেষ করে যেমন আমরা পলিস্টারের কথা বলি, এবং দেয়ার ব্লেন্ডস বলতে বোঝাচ্ছে, আমরা জানি ব্লেন্ডিং এবং মিক্সিং র মেটেরিয়াল ওয়ানে পড়েছি। তো ব্লেন্ডিং বলতে দুই বা ভিন্ন ধরনের ফাইবার যখন একত্রে মিক্স করা হবে, যেমন ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিভিসি 60/40 অথবা সিভিসি 60/40 হতে পারে, অথবা পিসি 80/20 হতে পারে, 80/20 হতে পারে। তো এই পিসি 80/20 এবং সিভিসি কি জিনিস, বলা হচ্ছে যে কটনের সাথে যখন পলিস্টার যুক্ত আছে তখন সেটাকে আমরা সিভিসি বলছি। যেমন চিপ ভ্যালু কটন যখন বলা হচ্ছে, অর্থাৎ কটনের পরিমাণটা বেশি, তখন আমরা সেটাকে সিভিসি বলছি। ঠিক আছে, অর্থাৎ চিপ ভ্যালু কটন 60/40 হতে পারে, 50 তো আর হলে চিপ হলো না, 70/30, 80/20। ওকে, যখন পিসি বলতেছি পলিস্টার কটন, যখন পলিস্টার পরিমাণটা বেশি থাকছে। তো এই ধরনের ব্লেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র পলিস্টার কটনই যে ব্লেন্ড হবে এমনটা নয়, আরো যে সমস্ত ফাইবার আছে সেগুলো তো ব্লেন্ড হতে পারে।
তো এই ধরনের যখন প্রবলেমটা রাইজ করছে যে কি হচ্ছে, সিনথেটিক ফাইবার গুলো একসাথে ব্লেন্ড করা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই যে হেয়ারিনেসটা বা পিলিং যে প্রবলেমটা সেটা বেশি হয়ে থাকে। তারপর বলা হচ্ছে কি যে সিন্স ফেব্রিক অ্যালো দ্য প্রিন্টিং দ্য ফাইন ইরিটেড প্যাটার্নস এন্ড হাইলি ক্লিয়ার এন্ড ডিটেল ক্লারিটি এন্ড ডিটেল, যে এখানে যদি তুমি প্রিন্ট করো এবং এখানে যদি তুমি প্রিন্ট করো, তাহলে দুই ক্ষেত্রে কি হবে, এখানে যে ডাইস পার্টিকেল বা পিগমেন্ট পার্টিকেল গুলো কি হবে, এটার উপরে লেগে থাকবে, এই যে প্রজেক্টিং ফাইবার গুলোর উপরে লেগে থাকবে, এবং যার ফলে প্রজেক্টিং ফাইবার গুলো কোনো সময় উঠে যাবে। আলটিমেট আমার যে প্রিন্টিংটা সেটা ক্লিন হবে না এবং ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে বা ডিসরোটেন হওয়ার বা এবড়ো থেবড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যখন সিঞ্চ ফেব্রিকে আমরা করব তখন কি এটার আমাদের এই ধরনের কোনো সম্ভাবনা থাকতেছে না। দ্য রিস্ক অফ দ্য স্কিটি ডাইং scattery dyeing in since article dyed hasn't shed that considerably reduce the random projecting fibers and singeing cloud। দেখো এই যে ডাইং এর ক্ষেত্রে যে প্রবলেমটা, স্কেটরি ডাইং হতে পারে বা আনইভেন ডাইং হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রজেক্টিং ফাইবার গুলো কোথাও ডাইস কম ধরবে বেশি ধরবে, যার কারণে আমাদের একটা কি আনইভেন ডাইং এর সৃষ্টি করবে। বাট ইন কেস অফ দ্য সিনসড ফেব্রিক এখানে কি ইভেন, অর্থাৎ প্রত্যেকটা ডাইস পার্টিকেল এখানে কিন্তু শেডটা, মনে করো এই যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে এগুলোও তো ডাইড হবে তাই না, তো এখানে শেডটা মিলানো তখন টাফ হয়ে পড়বে, এক এক সময় এক এক রকম দেখাবে। বাট ইন কেস অফ দিস এখানে কিন্তু কোনো প্রজেক্টিং ফাইবার নেই এবং সকল ইয়ানগুলো যখন ইভেনলি ডাইং হবে তখন কিন্তু শেডটা কোনো প্রবলেম হবে না বা ভেরিয়েশন দেখা যাবে না। বাট ইন কেস অফ দা সিনজিং, বিফোর সিনজিং এর ক্ষেত্রে যখন হেয়ারি থাকবে তখন কিন্তু এই সমস্যাগুলি দেখা যাচ্ছে। তাহলে প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সিনজিং এর আমাদের ফেব্রিক সারফেসটাকে ক্লিন করা। তো ফেব্রিক সারফেস ক্লিন করলে আমাদের কিছু সুবিধা রয়েছে, যেমন ময়লা কম হবে, হ্যাঁ, আর তারপর বাকি যে কাজ, ইভেন ডাইং হবে, পিলিং হবে না, ঠিক আছে, তারপরে প্রিন্টিংটা সুন্দর হবে। তো এই ধরনের কিছু অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি। তো এই ছিল আমাদের একাধারে অবজেক্টিভস এবং অ্যাডভান্টেজ অফ সিনজিং। নেসেসিটি অফ সিনজিং যদি আমরা একটু দেখি, যে নেসেসিটি অফ সিনজিং দরকারটা কোথায়, আসলে আমরা সিনজিং না করলে কি করব বা না করলে কি হবে। তো একটু আগে আমরা কথা বলেছিলাম যে অ্যাবাউট অ্যাডভান্টেজ গুলো নিয়ে। সো দেখো, কটন মেটেরিয়ালস আর ভ্যালুড ফর দেয়ার স্মুথ অ্যাপিয়ারেন্স, এবং এটা পড়তে সুবিধাজনক তাই। এন্ড আফটার দ্য ইনফরমেশন অফ দ্য ফেব্রিক ইট হ্যাজ দ্য ফুজি অর হেয়ারিনেস অ্যাপিয়ারেন্স ডিউ টু দ্য প্রজেক্টিং ফাইবার। ফুজিনেস বা হেয়ার অ্যাপিয়ারেন্স যেটা, সেটা কিসের কারণে, প্রজেক্টিং ফাইবার হয়, দাস এফেক্টিং দ্য luster and smoothness of the cotton is known for hairiness। বা দেখো এটা কি করছে, affecting the luster and smoothness of the cotton। লাস্টার বলতে আমরা কি বুঝি, নিচে কতগুলো ছবি দেখতে পাচ্ছ, যে লাস্টার বলতে বোঝাচ্ছে আলো রিফ্লেকশন ক্ষমতা, অর্থাৎ কোন বস্তু কত বেশি উজ্জ্বলতা। রিফ্লেক্ট করতে পারে সেটাই হচ্ছে তার কথা। সো আমরা এখানে যদি একটু দেখি যে একটা ক্লিন সারফেস আর একটা ওয়েভি সারফেস বা নট ক্লিন সারফেস, সেই ক্ষেত্রে কি হবে, ফেব্রিকের মধ্যে যদি প্রজেক্টিং ফাইবার গুলো থাকে তাহলে সেটা ওয়েভি হতে পারে অথবা এরকম নট ক্লিন সারফেস থাকতে পারে। তো আমরা যদি এখন দেখি তাহলে যখন আলো পড়বে তখন ইনসিডেন্ট লাইট স্ক্যাটারিং এটা কি হবে, এদিক সেদিক যেদিক সেদিকে হবে, কিন্তু যখন সারফেসটা ক্লিন হবে তখন আলোর রিফ্লেকশনটা ইভেন হবে। তখন বস্তুটাকে বেশি উজ্জ্বল দেখা যাবে। সেজন্য বলতেছে যে কি, যে আফটার অ্যাফেক্টিং দ্য লাস্টার, এটা লাস্টারকে অ্যাফেক্ট করছে, এন্ড স্মুথনেস অফ দ্য কটন। তাহলে যদি ক্লিন থাকে তাহলে আমার রিফ্লেকশনটা বেড়ে যাচ্ছে। সো আনসিনসড ফেব্রিক্স আর সয়েলড ইজিলি, একটা কথা আর আগেও বললাম গত এই স্লাইডে, আগের স্লাইডে। সো দ্য প্রজেক্টিং ফাইবারস কি হোস্টার দেন সাবসিকুয়েন্ট ডাইং প্রিন্টিং প্রসেস, ডাইং প্রিন্টিং এর যে সমস্যাগুলি সেগুলো করবে না। এবং পরবর্তীতে যদি দেখি যে গুডস হুইচ আর টু বি মার্সারাইজ এন্ড সেন্স আর ম্যাক্সিমাইজ দ্য লাস্টার, একই আবার লাস্টার। সো ইন fabrics the polyester and cellulosic blend, singeing is the best method to control the peeling. Sometimes double singeing is done to minimize the peeling. মাঝে মাঝে ডাবল সিনজিং ও করা হয়ে থাকে। তো এই অ্যাডভান্টেজ এবং নেসেসিটি প্রায় একই রকম। স্যার পিলিং মানে কি? তুমি এর আগে ক্লাসে ছিলে না? পিলিং মানে হচ্ছে ফাইবারের গায়ে বা ইয়ানের গায়ে যখন ছোট ছোট ফাইবার গুলো বেরিয়ে থাকে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। সেগুলোকে আমরা বলতেছি সিনজিং। তো এটাকে রিমুভ করতে হবে, এই রিমুভ করার নামই আমরা সিনজিং বলছি। তো এটার উদ্দেশ্যগুলি আমরা জানলাম, বা নেসেসিটি দরকারগুলি কি জন্য সেগুলো জানলাম, অ্যাডভান্টেজ গুলি কি সেগুলো জানলাম। ওকে, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে এখানে দেখো আমরা এখন টাইপস অফ সিনজিং নিয়ে আলোচনা করব। টাইপস অফ সিনজিং এর ভিতরে আমরা দেখি প্লেট সিনজিং, রোটারি সিলিন্ডার সিনজিং, গ্যাস সিনজিং এবং
সর্বশেষ যদি বলি সেটা বায়ো পলিশিং। এই তিনটা সবচেয়ে বেশি প্রচলিত, এটা এখন ফ্যাক্টরিতে প্রচলন করা হচ্ছে। প্রথমত আমরা চলে যাব প্লেট সিঞ্জিং এ, তাহলে এটা একটা পদ্ধতি বা মেথড কিভাবে করা হচ্ছে। তো প্লেট সিঞ্জিং এর ক্ষেত্রে তাহলে আমরা নাম শুনে বুঝতে পারতেছি যে প্লেটের মাধ্যমে হবে। কিভাবে? এখানে দুটো জিনিস থাকে, টু কপার প্লেট এন্ড ফায়ার ক্লে, অর্থাৎ এরকম কপার প্লেট থাকছে দুটো এবং একই সাথে সেখানে কি বার্নার বা ফায়ার ক্লে থাকছে যেখানে আমরা আগুন ধরাবো। তাহলে কি হচ্ছে যে copper plates are set up on the fire clay and which is heated with the fire gas and oil, যে কোনো কিছু দিয়ে হতে পারে. At first the fabric opening with roller and pass over the plate and down the roller, and when the plate is red heated, যখন লাল হয়ে যাবে কি করা হচ্ছে, with fairness copper plates drawn with the draw roller and which is spread 135 থেকে 225 meter per minute, and projecting fiber burn contact with the heated plate, and this process on site fabric is seen. Very simple. দেখো এখানে আমাদের এরকম কপার প্লেট থাকে, তো কপার প্লেট গুলাকে হিট করা হয়, গ্যাস অয়েল বিদ্যুৎ যাই হোক না কেন। তো এটা কি হবে, কামারশালায় দেখেছো তোমরা যে লাল হয়ে যায়, হ্যাঁ, যখন লোহাকে পিটানো হয় তো এরকম লাল হয়ে যাবে, এবং তখন কি করা হচ্ছে, গাইড রোলারের মাধ্যমে ফেব্রিকটা এই হিটেড তামার প্লেটের উপর দিয়ে, কপার প্লেটের উপর দিয়ে আমরা পাস করছি, যার কারণে কি, তাহলে কন্টাক্টে যে সমস্ত সারফেসে যে ইয়ার্নটা আসবে সেটা পুড়ে যাবে। এটার অসুবিধাটা হচ্ছে যে এটার এক সাইড শুধু হবে, যে অর্থাৎ যে সাইডটা কন্টাক্টে আসবে সেই সাইডের প্রজেক্টিং ফাইবার গুলি শুধুমাত্র পুড়ে যাবে। সেজন্য এটাকে আমরা প্লেট সিঞ্জিং বলছি, যেহেতু একটা কপার প্লেট হিট করে এটার মাধ্যমে আমরা কি করছি, প্রজেক্টিং ফাইবার গুলোকে রিমুভ করছি, সেজন্য সেটাকে আমরা বলতেছি প্লেট সিঞ্জিং মেথড বা প্লেট সিঞ্জিং। এরপরে যদি আমরা চলে যাই রোটারি সিলিন্ডার প্রিন্টিং, তার আগে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিব। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলোর ভিতরে কি কি রয়েছে, যে uniform and unique temperature ensure the proper singeing, both side of the fabric can be singed, দুইবার দিতে হবে। As this process is continuous, there is no hamper introduction, expert can easily remove, standard process ensured. Okay, অসুবিধাগুলি কি, very difficult to maintain copper heat control of the plate, একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের যে টেম্পারেচার, only one side fabric is singed, দুই সাইড করতে গেলে কি করতে হবে, দুইবার দিতে হবে। Discontinuous process is more time taken, more labor cost, not uniform singeing in the switch portion, অর্থাৎ যখন কি হচ্ছে, কোথাও যদি তোমার রোলারের এই যে এদিক দিয়ে যখন আসতেছে ফেব্রিকটা, এই কন্টাক্টটা যদি কোনো রকম এই উঁচু নিচু হয়ে যায়, সেক্ষেত্রে আমার সিঞ্জিংটা ইভেন হবে না, স্ট্রেংথ ডিক্রিজ, বেশি পুড়ে গেলে সেখানে স্ট্রেংথটা লস হয়ে যাবে। তো এই ছিল ডিসঅ্যাডভান্টেজ অফ প্লেট সিঞ্জিং মেশিন। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রোটারি সিঞ্জিং বা রোলার সিঞ্জিং মেশিন। রোলার শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটা রোলার ব্যবহৃত হবে। সো roller singeing এর ক্ষেত্রে কি হচ্ছে, this is the most improved process that plate singeing machine process. In this process the fabric is singed one side by heat, not red heat, but if the fabric is singed by red heat roller, the heat is even not for result not good, যাই হোক। এখানে একটা সিলিন্ডার থাকছে, হ্যাঁ, এই সিলিন্ডারটা কি করা হচ্ছে, হিটেড করা হচ্ছে, হিটেড সিলিন্ডার। এরপর একটা ফেব্রিককে কি করা হচ্ছে, গাইড রোলারের পাশ দিয়ে এই সিলিন্ডারের গা বেয়ে পাস করানো হচ্ছে। তো সিলিন্ডারের গা বেয়ে যখন হিটেড সিলিন্ডারের পাস করানো হচ্ছে, তখন হিটেড সিলিন্ডারের হিটের কারণে ফেব্রিক সারফেসে লেগে থাকা প্রজেক্টিং ফাইবার গুলো পুড়ে যাচ্ছে। এখানে দুইবার টাচ হচ্ছে, ডাবল টাচ, ঠিক আছে। সো অ্যাডভান্টেজ কি, the surface temperature is not uniform and the plate singeing মেথড ইজ সুইটেবল ফর পাইল এন্ড ভেলভেট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত করা হয়। পাইল এবং ভেলভেট ফেব্রিক কোনগুলো বলবো, যে এই ধরনের ফেব্রিক গুলোকে সাধারণত ভেলভেট ফেব্রিক বলা হয়, অর্থাৎ উপরে যাদের হেয়ার ইনের শীতের যে পোশাকগুলো আমরা তৈরি করি, হ্যাঁ, যে মোটা মোটা পোশাকগুলি সে স্যার ধরনের। মখমলের যে কাপড়। হ্যাঁ, মখমল তো বুঝলাম, পাইল ফেব্রিক হচ্ছে সেটা, যেমন কম্বলের গায়ে যখন বড় বড় লোম ইয়ে থাকছে, কিভাবে বলি, সেটাকে আমরা পাইল ফেব্রিক বলছি, অর্থাৎ একটা ফেব্রিক বেস ফেব্রিকের উপরে যখন অনেক লম্বা লম্বা ইয়ান লাগানো থাকতেছে তখন সেটাকে আমরা পাইল ফেব্রিক বলি। যাই হোক, ফ্লিস ফেব্রিক বলা যেতে পারে, তোমরা দেখেছো কিনা আমরা যে হুডি তৈরি করি সেই ফেব্রিক গুলোর মতো। ওকে, ইউনিফর্ম সিঞ্জিং লাস্টার ইনক্রিজ, ডিসঅ্যাডভান্টেজ কি, এক সাইড ফেব্রিক হবে এখানেও, স্মল টিনি গ্রুভ ক্রিয়েটেড অন দ্য সিলিন্ডার যদি বেশিক্ষণ থাকে, ঠিক আছে। লোকাল কুলিং মে বি রাইস এন্ড সিলিন্ডার ডিউ টু দ্য কন্টাক্ট কোল্ড ফেব্রিক সিলিন্ডার সারফেস, ঠান্ডা করতে হবে এমনি করে, সেটা হচ্ছে অসুবিধা।
এরপরে আমরা যা সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় বর্তমানে, যেহেতু সেগুলোর সমস্যা আছে এবং বড় সমস্যা হচ্ছে যে দুই প্রান্ত একসাথে যাচ্ছে না, এটা সবচেয়ে বড় সমস্যা। আর ফ্যাক্টরি গুলো কখনো চাইবে না যে এরকম ভাবে দুই প্রান্ত বারবার এক প্রান্ত দিয়ে করার জন্য। সেজন্য সবচেয়ে বেশি পপুলার যে মেথডটা সেটা হচ্ছে গ্যাস চেঞ্জিং মেথড। তো গ্যাস চেঞ্জিং মেথডটা কি জিনিস? যে মোস্ট কমনলি ইউজ প্রসেস অফ ওভেন ফেব্রিক, নট অনলি ফর ওভেন ফেব্রিক বাট অলসো ফর knit fabric. The burns are usually supplied with suitable mixer. সেটা কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, ন্যাচারাল গ্যাস হতে পারে, ইলেকট্রিসিটিও হতে পারে, যেটা দিয়ে আমরা সেটাকে বার্ন করি, বিদ্যুৎটা সৃষ্টি করি বা তাপের সৃষ্টি করি। This machine single bed burner and in double burner fabric is seen in both side. দেখো, ডাবল বার্নার, ইন বার্নার ফেব্রিক ইজ সিনসড বোথ সাইড। এই যে দেখো, একটা ফেব্রিক যখন যাচ্ছে দুই সাইডে দুটো বার্নার আছে, তাহলে দুই সাইডে দুটো বার্নার থাকার কারণে কি দুই সাইডের ফেব্রিকটাই যাতে এতক্ষণ ধরে আমরা গ্যাস প্লেট এবং রোলারে যেটা দেখলাম সেটা কি একটার উপর দিয়ে যাচ্ছে আর একটা রোলারের এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ যে প্রান্তটা একবার সিলিন্ডারে লাগতেছে সেটাই লাগতেছে, উল্টো প্রান্তটা কিন্তু লাগতেছে না। এই দুটো ছিল প্রথম দুটোর সমস্যা, কিন্তু গ্যাস চেঞ্জিং এর ক্ষেত্রে এখানে কি আমাদের বোথ দুটোই কিন্তু যাচ্ছে। সো at first, the fabric is drawn into the guide roller and the brushing is done both for side of the fabric and fly in projecting sufficiently. এখানে ব্রাশিং করা হচ্ছে। ব্রাশিং করার ফলে কি যে সমস্ত ফাইবার গুলি ফ্লাইং ফাইবার আছে সেগুলো চলে যাচ্ছে, অথবা প্রজেক্টিং যে ফাইবার গুলি আছে সেগুলো খাড়া হয়ে যাচ্ছে, যেগুলো সেগুলো পুড়তে সুবিধা হয়, সারফেসে রেইস করা থাকতেছে। Then the fabric is passed over the burner. The burner should be adjusted with the width of the fabric. অবশ্যই বার্নারের যে উইথ আছে সেই উইথে হবে ফ্যাব্রিকটা। and weight of the flame depend upon height of the flame depends upon the fineness or coarseness and speed of the fabric. কত জোরে যাচ্ছে এবং ফেব্রিকটা কত জিএসএম এর সেটার উপর ডিপেন্ড করছে আমার ফাইননেস ওর, অর্থাৎ আমার যে গ্যাস ফ্লেমের যে ইয়েটা রয়েছে সেটা, স্পিড বা হাইটটা কতখানি হবে সেটা ডিপেন্ড করছে ফেব্রিক কত জোরে যাচ্ছে এবং কত জিএসএম এ যাচ্ছে। মনে করো মোটা কাপড় গেলে সেক্ষেত্রে হাইট কাছাকাছি দিতে হবে, পাতলা গেলে অথবা জোরে গেলে একরকম স্পিড হবে, ফ্লেমের উচ্চতা হবে, অর্থাৎ যেন ফেব্রিকটা পুড়ে না যায় কিন্তু আমার যে ফাইবার গুলি আছে সেগুলো যেন আবার পুড়ে যায় সেই উদ্দেশ্যেই, অর্থাৎ বাংলা কথায় বলে না যে সাপও মরে লাঠিও না ভাঙে, ঠিক একই অবস্থা, যেন ফেব্রিকও না পড়ে আবার ফেব্রিক সারফেসের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলো পড়ে যায়। ওকে, বলা হচ্ছে যে আফটার সিঞ্জিং দ্য ফেব্রিক ইজ ইমার্স ইন ওয়াটার অর ডিসাইস্টিং নেক্সট প্রসেস, এই যে পানিতে চুবানো হবে, না হলে আগুন ফ্লেম থাকলে পুড়ে যাবে। সো ফেব্রিক স্পিড মেশিন 150 থেকে 200 মিটার পার মিনিট এন্ড দিস মেশিন বি হরিজন্টাল আর ভার্টিক্যাল, যে কোনোটাই হতে পারে। ওকে, এই ছিল আমাদের গ্যাস ফ্লেম সিঞ্জিং। তো এই গ্যাস ফ্লেম সিঞ্জিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখার আগে আমি একটু তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, সেজন্য আমরা একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমি। সেটা হচ্ছে, ওকে, তোমরা একটু সবাই লক্ষ্য করবে স্ক্রিনে। সম্ভবত দেখতে পাচ্ছ সবাই। দেখো, এটা একটা গ্যাস চেঞ্জিং মেশিন, এটা একটা ডেনিম ফেব্রিক। আমরা কি করছি, এই যে গ্যাস ফ্লেমের সাহায্যে ফেব্রিকটা কি পাস করতেছি, আমরা সবাই একটু দেখবো। দেখো কত স্পিডে পার হচ্ছে এবং গ্যাস ফ্লেমের উচ্চতা ডিপেন্ড করছে কোন ধরনের ফেব্রিক সেটার উপরে, ঠিক আছে? এভাবে আমরা কি করছি, ফেব্রিক সারফেসের যে হেয়ারি ফাইবারটা আছে সেটাকে আমরা পুড়ে ফেলতেছি, কিন্তু বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে কিন্তু আমার পুরো ফেব্রিকটাই পুড়ে যাবে। সেজন্য আমরা একটা নির্দিষ্ট সময় রাখবো, একটা নির্দিষ্ট স্পিডে চালাবো যাতে করে আমাদের ফেব্রিকটা পুড়ে না যায়। এই সময় এবং উচ্চতা এবং ফেব্রিক কতক্ষণ কত স্পিডে চলবে সেটা ডিপেন্ড করছে কি ধরনের ফেব্রিক এবং সেটার কত জিএসএম, তার উপর ডিপেন্ড করে সেটা কত স্পিডে যাবে। সো হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। ওকে, আমরা যদি ফুল আরেকটা প্রসেস দেখি তাহলে যেটা হচ্ছে সেটা একটু আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। ওকে,
এটা আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি, হোপফুলি দেখতে পাচ্ছ। একটু সময়। এটা হচ্ছে মেশিন, ফুল মেশিন, ওটা অল্প একটু দেখলাম। এটা ফুল সিঞ্জিং মেশিন, গ্যাস সিঞ্জিং মেশিন। ফেব্রিকটা প্রথমে কি ঢুকতেছে গাইড রোলারের মাধ্যমে, ঢোকার পরে এইখানে আমার গ্যাস সিঞ্জিং, অর্থাৎ দুইটা গ্যাস বার্নার রয়েছে দুই পাশে, এই যে গ্যাস বার্নার, হ্যাঁ, গ্যাস ফ্লেম বেরোচ্ছে, ফেব্রিকটা স্পিডে পাস হচ্ছে। And the singeing machine, gas singeing machine, এই যে আহ, ফেব্রিক গুলো আনলোড করা হচ্ছে। ভাই মাইক অন কর, মাইকটা অফ করেন। গ্যাস বার্নার ফ্লেমের সাহায্য, হ্যাঁ, ওকে। সো সেটা ছিল আমাদের যে শেয়ার করলাম, আমি দেখাইলাম তোমাদেরকে। তো সেটা দেখতে পাচ্ছ সবাই তোমরা হোপফুলি। এখন আমরা আবার আমাদের স্লাইডে চলে আসলাম। যে জিনিসটা তোমরা দেখলা যে গ্যাস বার্নারের মাধ্যমে আমরা কি করছি, সেটাকে ফেব্রিকটাকে পাস করতেছি, যে দুই প্রান্তটা পুড়ে যাচ্ছে, সেটা সবাই তোমরা দেখেছো আশা করি। তো এখন একটু চলে আসি অ্যাডভান্টেজ এবং স্যার ডিসাইজিং ট্যাঙ্কটা কখন কাজ করা হয়, মানে সাথে সাথেই নাকি পরে? ডিসাইজিং ট্যাঙ্কটা মোটামুটি সাথে সাথেই করা হয়, কারণ ডিসাইজিং ট্যাঙ্ক বলতে সেখানে পানি থাকে। হ্যাঁ, যদি ওভেন ফেব্রিক হয় তাহলে সেটা প্রসেস কমানোর জন্য সরাসরি ডিসাইজিং প্রসেসে চলে যায়, কিন্তু যদি নিট হয় তাহলে তো আর ডিসাইজিং এর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে সেটা পাশেই থাকে, প্রসেসেই থাকে, ওখানে পানিও দেওয়া যেতে পারে। আমরা যে রোলার গুলি দেখলাম, এই যে রোলার গুলিতে এখানে পানি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তখন যেটা হয় যে আগুন, উদ্দেশ্য হচ্ছে যেন ফ্লেমটা না থাকে, আগুনটা থাকলে তো অগ্নিকাণ্ড ঘটতে পারে, সো সেটাকে মিনিমাইজ করা হয়, ঠিক আছে। জি স্যার। ওকে, সো অ্যাডভান্টেজ স্যার এখানে সুতা পুড়লে তো কালো হয়ে যাওয়ার কথা, কালোটা হয় না কেন প্রজেক্টিং, হ্যাঁ, ফেব্রিকে? কালোটা হয় না, কারণটা হচ্ছে যে এটা যে যত স্পিডে চলতেছে তোমরা দেখলা, সেটা খুবই কম সময়, এবং যার কারণে শুধুমাত্র বাইরের যে হেয়ারি সারফেসটা আছে সেটাই শুধু পুড়ে যায়। এটা তখনই কালো হবে যখন বেশি পুড়বে, ঠিক আছে। সো তারপরে যখন সেটাকে আবার জি স্যার। ডিসাইজিং ট্যাঙ্ক অথবা ওয়াটারের ভিতর দিয়ে পাস করা হয়, তখন যে সারফেসের ম্যাটেরিয়াল গুলো সেগুলো চলে যায়, এবং পরবর্তীতে সেটা তো আবার প্রি ট্রিটমেন্ট প্রসেসিং এ যাচ্ছেই, যে স্কারিং হচ্ছে, ব্লিচিং হচ্ছে, তাতে বাকিটাও চলে যায়, ঠিক আছে। তো বেশি যখন পড়ে যাবে জি স্যার। তখন আসলে কালো হয়ে যাবে। সো অ্যাডভান্টেজ গুলো কি কি এই ক্ষেত্রে আমরা একটু দেখি। তো অ্যাডভান্টেজ গুলো the gas singeing এর, যে ইউনিফর্ম টেম্পারেচার ইনশিওর প্রপার সিঞ্জিং, বোথ সাইড অফ দ্য ফেব্রিক ক্যান বি সিনজড, তোমরা দেখেছো। So as the process is continuous, there is no hamper of the production. After singeing fabric and water deciding tank, all spark are easily removed. আগুনের যে স্পার্ক গুলি আছে, স্ট্যান্ডার্ড প্রসেস, আইডিয়াল সিঞ্জিং, the fabric interswitch and warp and wave are singed একই সাথে করা যাবে, no problem। সমস্যাগুলো কি, তুমি যে কথাটা বললা যে ডার্টি বার্নার ক্যান প্রডিউস স্পট অন দ্য ফেব্রিক, হ্যাঁ, ফেব্রিকের উপর স্পট হতে পারে। দ্য প্রসেস ইজ নট সুইটেবল ফর সিনথেটিক ফেব্রিক, সিনথেটিক ফেব্রিকের জন্য নয়, কারণ কি, এরকম ফ্লেমে গেলে সিনথেটিক ফেব্রিক কি হবে, থার্মোপ্লাস্টিক যেগুলো গলে যাবে। ওকে, তো ডিউ টু দ্য কনসিস্টেন্স অফ দ্য স্পিড ইট মে বি বার্ন। যদি এরকমটা হয়, মনে করো হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, তাহলে কি তোমার মোটর আর চলতেছে না, কিন্তু গ্যাস তো চলতেছে, ঠিক আছে, তাহলে কি সেখানে তখন কি ফেব্রিকটা আটকে যাবে, ফেব্রিকটা পুড়ে যেতে পারে, তাই না। তোমার রোলার ঘুরছে না, তার মানে ফেব্রিকও ঘুরছে না, কিন্তু গ্যাস তো চলতেছে। তো সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন রোলার বন্ধ হওয়ার সাথে সাথে গ্যাস ফ্লেম বন্ধ হয়ে যায়, নাহলে কিন্তু ফেব্রিক পুড়ে যাবে। ওকে, নেক্সট, পসিবল কজেস অফ ডিফেক্ট গ্যাস সিঞ্জিং ইন কুইক ক্রিয়েশন, কি কি সমস্যা হতে পারে তার
প্রিকুয়েশন গুলি কি কি যদি আমরা একটু দেখি। দেখো গ্যাস সিঞ্জিং এর সমস্যাগুলি যদি বলি, সমস্যা এবং সমাধানগুলি। সো ইন এনি অ্যান্টিসেপটিক অর এনি এন্টি মিলডেও এজেন্ট দেওয়া থাকে না অনেক সময়, অ্যান্টি মিলডেও এজেন্ট যেন ইয়ে না ধরে, মিলডেও না ধরে, জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইন সাইজ ইনগ্রেডিয়েন্টস সাথে দেওয়া থাকতে পারে। দেন সিন্স দ্য ফেব্রিক প্রডিউস হুইচ রেজাল্ট আনইভেন প্রসেসিং, তো জিঙ্ক ক্লোরাইড এবং পানি এবং তাপের ফলে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, হ্যাঁ, এবং HCl তৈরি হবে যদি এই বিষয়গুলো সেখানে থাকে। পানি তো থাকছে এবং তাপ ময়েশ্চার থাকছে, তো জিঙ্ক অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সৃষ্টি হবে। দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড মে ড্যামেজ আওয়ার ফেব্রিক, উই নো অ্যাবাউট দ্যাট, যে সেলুলোজিক ফেব্রিক সমূহ, ফাইবার সমূহ কি হয়, অ্যাসিডে ড্যামেজ হয়ে যায়। সো ইন কেস অফ যদি কোনো এখানে অ্যাসিড উৎপন্ন হয় তাহলে সেটা কি ফেব্রিককে ড্যামেজ করে দিবে, ফেব্রিক স্টেমটাকে ড্যামেজ করে দিবে। বার্নার শুড বি ক্লিনড, otherwise since fabric will faulty and result is stripe found during dyeing, যে ক্লিন যদি না থাকে তাহলে কি দাগ লেগে যাবে এবং স্ট্রাইপ ফাউন্ড ডাইং এর সময় এটা সাধারণত দেখা যায়। স্টেপ ফেব্রিক মাস্ট বি কনসিস্টেন্ট, কার মাইক্রোফোন একটু বন্ধ করবে। স্পিড অফ ফেব্রিক মাস্ট বি কনসিস্টেন্ট উইথ দ্য ফ্লেম হাইট এন্ড আদারওয়াইজ ফেব্রিক উইল বি বার্ন, এটা ঠিক রাখতে হবে যে ফ্লেম হাইট ঠিক রাখতে হবে, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে মাঝে মাঝে কমে যাচ্ছে এরকমটা হওয়া যাবে না, ইউনিফর্ম থাকতে হবে। সিনথেটিক ব্লেন্ড মাস্ট বি অপারেট কেয়ারফুলি আদারওয়াইজ দে শ্রিঙ্ক ইন ফ্লেম এন্ড বিট ফর্মার ডিউরিং দ্য আনইভেন ডাইং। দেখো যদি না হয়, যদি ফ্লেম ঠিক না থাকে তাহলে সিনথেটিক ফেব্রিকের ক্ষেত্রে বিট ফর্ম করবে, অর্থাৎ কি এরকম ছিল এটা ডিসরোটেন হয়ে যাবে বা গুটি হয়ে যাবে, বা অর্থাৎ কি প্লাস্টিককে হিট দিলে কি হবে, ডিফর্ম হয়ে যাবে। এন্ড ডিউরিং দ্য আনইভেন ডাইং এর সময় কিন্তু সেটা দেখা যাবে। সো ইট ইজ ক্লিয়ারলি করতে হবে। ফেব্রিক মে বি বার্ন ডিউ টু দ্য পাওয়ার ফেইলিউর, যে কথাটা বললাম যে পড়ে যেতে পারে বিদ্যুৎ চলে গেলে। অটোমেটিক গ্যাস স্টপিং মাস উইথ দ্য পাওয়ার ফেইলিউর এর সাথে যুক্ত থাকতে হবে, যে রোলার ঘুরবে না, বার্নারও চলবে না। ফেব্রিক মাস্ট বি ইভেনলি ড্রাইড বিফোর সিঞ্জিং, অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে কি যে প্রান্ত প্রজেক্টিং ফাইবার গুলো আছে সারফেসে সেগুলো ভালো করে পুড়ে যাবে না। The singeing may not be even due to the folding of the sleeves, স্লেভেজ এর কারণে ফোল্ডিং যদি হয়, এরকম ভাঁজ থাকে স্লেভেজের প্রান্তগুলোতে কোন রকম, মনে করে এটা একটা ফেব্রিক, এখানে জোড়ো জোড়ো হয়ে আছে অথবা এখানে ঢেউ ঢেউ পড়ে আছে, তাহলে কিন্তু আমাদের যেটা সিঞ্জিং সেটা ক্লিয়ার বা ইভেন হবে না। তো এই ছিল প্রবাবল কজেস, ডিফেক্টস এন্ড প্রিকুয়েশন ফর সিঞ্জিং মেশিন। ওকে, গ্যাস সিঞ্জিং মেশিন। গ্যাস সিঞ্জিং মেশিন প্রিফার্ড দেন প্লেট এন্ড রোলার সিঞ্জিং মেশিন, কেন? কারণটা হচ্ছে যে বোথ সাইড অফ দ্য ফেব্রিক ক্যান সিঞ্জ ইন দ্য সিঞ্জিং মেশিন, ইউনিফর্ম টেম্পারেচার ক্যান বি কন্ট্রোল রোলার এন্ড প্লেট সিঞ্জিং মেশিনের থেকে করা যায়। ইন গ্যাস সিঞ্জিং ব্রাশ ইজ ইউজড এন্ড উইথ স্টান্ট লেইং দ্য প্রজেক্টিং ফাইবারস, এখানে আমরা ব্রাশ ইউজ করছি যার কারণে প্রজেক্টিং ফাইবার গুলো কি খাড়া হয়ে যাচ্ছে এবং সেগুলো পুড়তে সাহায্য করছে, যেগুলো প্লেট অথবা রোলারে নেই। প্লেট নট ডিকে বাট ডিকে ইন প্লেট রোলার সিঞ্জিং, যে আমাদের রোলার সিঞ্জিং এর ফলে আমাদের কি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ফেব্রিকটা আফটার সিঞ্জিং দ্য ফেব্রিক ইজ, এবং সেই সাথে প্লেট গুলো নষ্ট হয়ে যায়। আফটার সিঞ্জিং দ্য ফেব্রিক ইজ ডিপড ইন দ্য ওয়াটার ট্যাঙ্ক, হ্যান্স স্পার্ক যেগুলো থাকছে সেগুলো পুড়ে যাচ্ছে এবং আগুনের সম্ভাবনা নাই। উপরের দুটোতে আগুনের সম্ভাবনা আছে, কারণ কোন স্পার্ক কোন ফাইবার পুড়ে যেতে পারে এবং সেটা থেকেও যেতে পারে। The fabric is inter-species and warp wire can be seams but not in plate soldier কিন্তু সম্ভব নয়। ইন্টার সুইচ করা সম্ভব, এখানে ওয়ার্প ওয়েফট সবই করা সম্ভব, কিন্তু প্লেটের ক্ষেত্রে আমরা একটা শুধু করতে পারি। ওকে, তো এখানে কিছু পার্থক্য আমি দিয়ে দিয়েছি সব সুবিধার জন্য, তিনটার জন্য তোমরা সবাই একটু দেখে নিবা, যে প্লেট সিঞ্জিং, রোলার সিঞ্জিং, গ্যাস সিঞ্জিং। ইউনিফর্ম টেম্পারেচার মেইনটেইন, নট টেম্পারেচার, এক্সট্রা প্রেসার, তারপর কি পাওয়ার ব্রাশ, এই মোটামুটি যেগুলো আছে সেগুলো। এরপরে আমরা কথায় চলে আসবো, সেটা হচ্ছে বায়ো পলিশিং। একটু আগে যে কথাগুলো বলছিলাম সবগুলো ফিজিক্যাল প্রসেস, এখন যে কথাগুলো বলবো সেটা বায়ো পলিশিং। আমাদের কথা হচ্ছে যে ফাইবার সারফেস থেকে প্রজেক্টিং ফাইবার গুলো বা হেয়ারি ফাইবার গুলো যেগুলো আছে সেগুলো সরালেই কিন্তু হলো। তাহলে বায়ো পলিশিং তার একটা অন্যতম উপায়। বায়ো পলিশিং শব্দটা দিয়ে বুঝতেই পারতেছে যে পলিশ করব, তাই না? তো বায়ো পলিশিং আমরা যদি একটু দেখি কি বলছে সংজ্ঞাটা, যে biopolishing is a finishing process, definitely enhance the fabric quality কিভাবে, by decreasing the peeling tendency and the fuzziness of the cellulose knitted or cellulose knitted হতে পারে অথবা যেটাই হোক ওভেন ফেব্রিক,
This finishing process is applied cellulose, textile products and permanent effects by the enzymes, and it means the targets to removal the small fiber ends projecting ensure to reduce the hairiness. দেখো, যখন আমরা সহজ বাংলা কথায় বলি, যখন আমরা ফেব্রিক সারফেসের হেয়ারি গুলো এনজাইমের অ্যাকশনে এনজাইম দিয়ে সরাবো, তখন সেটাকে আমরা বায়োপলিশিং বলছি। অর্থাৎ এতক্ষণ ধরে যে গ্যাস বা ব্লেড বা হিট দিয়ে করতাম, পুড়ে দিতাম, এখন সেটা কি এনজাইম বা এক প্রকার উৎসেচক, অনুঘটক, অণুজীব দিয়ে কি করব, অ্যাকশনের মাধ্যমে সেই সারফেসের যে প্রজেক্টিং বা হেয়ারি ফাইবার গুলি আছে সেগুলোকে খেয়ে ফেলবে। তো এনজাইম অ্যাকশনের মাধ্যমে এই ধরনের ফাইবার গুলোকে রিমুভ করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি বায়ো পলিশিং। তো অবজেক্টিভস গুলি কি কি? টু রিমুভ দ্য প্রজেক্টিং ফাইবারস এন্ড স্লাবস। স্লাবস কতখানি দূর হবে সেটা মুশকিল, কিন্তু প্রজেক্টিং ফাইবার গুলো দূর হয়। স্লাবসটা হচ্ছে যে একটা ইয়ানের ভিতরে যখন এরকম থাকবে মোটা চিকন মোটা চিকন একটা নির্দিষ্ট রেগুলার ইন্টারভালে, তখন সেটাকে স্লাবস বলে। বা ইরেগুলারিটিও বলা হয়, রেগুলার হতে পারে, ইরেগুলার হতে, যাই হোক। তো রিমুভ দ্য হ্যারিনেস, ফ্লাপস এন্ড পিলস দেখে রিমুভ করবে। প্রিভেন্ট দ্য ম্যাটেরিয়াল স্টিকিং, যেটা আগুনের ফলে হয় শক্ত হয়ে যায় সেটা হবে না। এন্ড ফেব্রিক হ্যান্ড মেবি ইমপ্রুভ, হ্যান্ড ফিল যেটা হাতে ধরলে। টু অ্যাচিভ দ্য সারফেস স্মুথনেস এন্ড ক্লিয়ার স্ট্রাকচার অ্যাপিয়ারেন্স ইমপ্রুভ লাস্টার। হ্যাঁ, যদি আমাদের অ্যাপিয়ারেন্সটা ক্লিয়ার হয় তাহলে তো লাস্টার ইমপ্রুভ করবেই। ইমপ্রুভ ম্যাটেরিয়াল টেক্সচার এন্ড রিল্যাক্সেশন এন্ড ইনক্রিজ দ্য ফ্লেক্সিবিলিটি। ম্যাটেরিয়াল টেক্সচার রিল্যাক্সেশন অর্থাৎ যে ইয়ান লুপ গুলি আছে সেগুলোর রিল্যাক্সেশন ঘটাবে, এবং ফেব্রিক সিমস টু বি ফ্লেক্সিবল, ফোল্ড ভাঁজ করা যাবে সহজেই, খরখরা হবে না আর কি। টু ইমপ্রুভ দ্য সিউএবিলিটি, ফাস্ট ওয়াশিং, লো পিলিং টেন্ডেন্সি, নো ন্যাপিং, ইউজ ওয়াটার ডিউরিং কেয়ার অপারেশন, এই সবগুলো গুণাবলী সেখানে অর্জন করা হবে। সিউএবিলিটি বাড়বে, তারপর ফাস্ট ওয়াশিং, তাড়াতাড়ি, লো পিলিং, কোনো পিলিং হচ্ছে না, ন্যাপিং হচ্ছে না, হ্যাঁ, যখন আমরা পড়ছি বা এগুলো করছি। টু কনভার্ট দ্য স্যার ফেব্রিক, সিউএবিলিটি কি? সেলাই, সেলাই করার ক্ষমতা। তুমি একটা ফেব্রিককে সেলাই করবা সুচ দিয়ে, তাই না? তো অনেক সময় দেখা যায় কি নিডল ভেঙে যায়, সেটা ডিপেন্ডস করছে ফেব্রিকের ফ্লেক্সিবিলিটির উপরে। সেটাকে আমরা সিউএবিলিটি বলছি, যে একটা সুচ কত তাড়াতাড়ি পাস হতে পারে। ওকে, তারপরে দেখো, টু Yes. কনভার্ট দ্য ফেব্রিক্স ফ্রম পোর কোয়ালিটি আনইভেন এন্ড নেপড এন্ড knoppy ম্যাটেরিয়াল সারফেস টু দ্য লাস্টার সফট এলিগেন্ট অফ কোয়ালিটি ফাইন কোয়ালিটি সারফেস অ্যাপিয়ারেন্স। দেখো, এই যে যতগুলো সমস্যা, যে পোর কোয়ালিটি, আনইভেন, ন্যাপড, ক্নপি, শক্ত হয়ে যাওয়া, ম্যাটেরিয়াল সারফেস অফ দ্য লাস্টার, কি বলা হচ্ছে, সফট এলিগেন্টে রূপান্তর করবে এই বায়োপলিশিং এর মাধ্যমে। সো বায়োপলিশিং এর সুবিধাগুলো একাধারে যদি আমরা বলি, যে একই সাথে প্রজেক্টিং ফাইবার গুলো রিমুভ হচ্ছে, এবং একই সাথে তার হ্যান্ড ফিল, তারপরে ফ্লেক্সিবিলিটি সবই কিন্তু ইনক্রিজ করছে। তো এটাই হচ্ছে এনজাইম অ্যাকশনের মাধ্যমে যখন আমরা রিমুভ করব প্রজেক্টিং ফাইবার গুলোকে, তখন আমরা সেটাকে বায়োপলিশিং বলছি। এই ছিল বায়োপলিশিং এর উদ্দেশ্য, যেটাকে একই কাজ করে আমরা সিনজিং এর ক্ষেত্রে যে কাজটা করে থাকি সেটাই করে থাকে। ওকে, প্রসেস অফ দ্য বায়োপলিশিং যদি আমরা দেখি, আমরা দুই ভাবে দেখতে পারি প্রসেস অফ দ্য বায়োপলিশিং। একটা হচ্ছে ডাইং ফলোয়েড বাই বায়োপলিশিং, বায়োপলিশিং বিফোর ডাইং, যে ডাইং করার পর বায়োপলিশিংটা করে, অথবা ডাইং করার পূর্বে বায়োপলিশিংটা করে। কিন্তু ডাইং আফটার বায়োপলিশিং দিস ইজ টু মাচ রিস্কি, সেজন্য বায়োপলিশিং বিফোর ডাইং এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকে। তো প্রসেস সিকোয়েন্স অফ দ্য বায়োপলিশিং ফর ডাইং এর ক্ষেত্রে যদি আমরা চলে যাই, কি হবে, যে আমাদের ফ্লো চার্টে যদি চলে যাই, যে বায়োপলিশিং বিফোর ডাইং, স্কাউরিং ব্লিচিং অফ দ্য স্যাম্পল, সেটা আমরা জানি, আমাদের কিন্তু সিনজিং করছি না, যেহেতু আমরা বায়োপলিশিং করব। স্কাউরিং ব্লিচিং করার পর আমরা বায়োপলিশিং এ যাচ্ছি, অর্থাৎ এনজাইম দিয়ে ট্রিটমেন্ট করছি, এনজাইম অ্যাকশন দিচ্ছি, কোল্ড ওয়াশ, তারপর ধুয়ে ফেলতেছি, শুকাচ্ছি, এন্ড তারপরে আবার ডাই অ্যাপ্লিকেশন করছি, তারপরে সল্ট সোডা, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, হট ওয়াশ, সোপিং, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, ড্রাইং, এক্সেট্রা। এগুলো হয়তো তোমরা এখন একটু বুঝতেছো না যে এই হট ওয়াশ কোল্ড ওয়াশ কি। দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি, যে স্কোয়াড ব্লিচিং ফেব্রিক স্যাম্পল, আমরা প্রথমে কি ফেব্রিকটাকে স্কোয়াডিং ব্লিচিং করব, কিন্তু যেহেতু সিনজিং করি নাই, সেহেতু ফেব্রিকের গায়ে সারফেসে এখনো হেয়ারি ফাইবার গুলো লেগে আছে, সেজন্য আমরা কি করতেছি, বায়োপলিশিং করছি, এনজাইম অ্যাকশন দিচ্ছি। তাহলে সেই এনজাইমটাকে ধুয়ে ফেলার জন্য কোল্ড ওয়াশ দিচ্ছি, তারপর ফেব্রিকটাকে শুকাচ্ছি, তারপর আবার ডাইং করতেছি। হ্যাঁ, ডাই এডিশন, ডাইং এর সময় আমাদের লাগে সল্ট লাগে, সোডা লাগে, এবং হট লাগে, হিট লাগে প্রায় 90 ডিগ্রির মতো, সেজন্য আমরা হট ওয়াশ, হট দিচ্ছি। তারপর ডাই এডিশন ধোয়ার পরে কি, প্রথমে আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে দুই প্রকার ওয়াশ রয়েছে, একটাকে হট ওয়াশ বলে, একটাকে কোল্ড ওয়াশ বলে। হট ওয়াশটা হচ্ছে যে
যখন আমরা 90 ডিগ্রি বা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াশ দিব গরম পানি দিয়ে, তখন সেটাকে হট ওয়াশ বলছে। এটাকে 90 ডিগ্রি 15 মিনিট বা 20 মিনিট। আরেকটা হয় হচ্ছে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট বা 15 মিনিট, সেটাকে আমরা বলতেছি কোল্ড ওয়াশ। ঠিক আছে, একটাকে বলতেছি হট ওয়াশ, একটা বলতেছি কোল্ড ওয়াশ। ওকে, তাহলে ডাইং হলো, হট ওয়াশ হলো, তারপর সপিং করব। সপিং করব কেন? যে লেগে থাকা ডাইগুলি চলে যাবে। হট ওয়াশ, আবার কোল্ড ওয়াশ, ড্রাইং। এটা হচ্ছে সম্পূর্ণ ডাইং প্রসিডিউর আমরা দেখব। সো ডাইং এর পূর্বে প্রথমে স্কারিং ব্লিচিং এর পর আমাদের এটা করে নিতে হয়, এনজাইমের যে অ্যাকশনটা। অনেক সময় স্কারিং ব্লিচিং সব এবং বায়োপলিশিং একই সাথে করা যায়। আমরা যদি এনজাইমেটিক স্কারিং ব্লিচিং করি সেই ক্ষেত্রে করতে পারি। আর একটা হচ্ছে যে প্রসেস সিকোয়েন্স অফ ডাইং ফলোড বাই বায়োপলিশিং, অর্থাৎ ডাইং করার পর কি, ভেরি সিম্পল, যে স্কার্ট ব্লিচিং স্যাম্পল, ডাই এডিশন, সল্ট এডিশন, সোডা এডিশন, ডাইং, অর্থাৎ ডাইং করব। ডাইং করার পর একটা হট ওয়াশ কেটে দিব, দুটো দরকার নাই। হট ওয়াশ দিব, বয়েলিং করব, হট ওয়াশ দিব, কোল্ড ওয়াশ দিব, তারপর অর্থাৎ একটা ফেব্রিক সম্পূর্ণরূপে ডাইং করার পর আমরা কি করতেছি, আমাদের এনজাইম ট্রিটমেন্ট করছি। সো এখানে এই যে ফুল প্রসেসটা, এটা ফুল প্রসেসটা কি বলবো, এই যে এই পর্যন্ত এটা ডাইং প্রসেস। তারপরে এরপরে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এনজাইম ট্রিটমেন্ট। আর আগের স্লাইডে যেটা আমরা করলাম সেটা হচ্ছে স্কারিং ব্লিচিং এর পর ডাইং এ যাওয়ার পূর্বে এনজাইম ট্রিটমেন্টটা করলাম, সেটাকে আমরা বায়োপলিশিং বলছি। এই দুই ধরনের হতে পারে, তো প্রথমটাই বেশি করা হয়ে থাকে। ওকে, তো আমরা এখন একটু প্রসেস সম্পর্কে জানবো। প্রসেস ভেরিয়েবলস বা প্যারামিটারস গুলো কি কি, যে টু অ্যাচিভ দ্য অপটিমাম বায়োপলিশিং প্রসেস হ্যাভ বিন ভেরিড মেনশন বিলো। কি কি মেনশন করছে আমরা একটু দেখি। সেগুলো হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ দ্য এনজাইম। দেখো এনজাইম হচ্ছে জৈব উৎসেচক, হ্যাঁ, যেগুলোর কার্যকর ক্ষমতা রয়েছে। কিভাবে কাজ করবে, কনসেন্ট্রেশনটা কি, এনজাইম 0.5%। এটা দুই ভাবে হতে পারে, অন দা ওয়েট অফ দ্য ফেব্রিক হতে পারে, অন দা ওয়েট অফ দ্য বাথ হতে পারে, বা ম্যাটেরিয়াল লিকুয়ার হিসেবে হতে পারে। সবকিছুর উপরেই এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করা সম্ভব। যে 0.4% আমরা বুঝতে পারতেছি অনেক বেশি। মনে করো কি 0.5%, কত, 5 গ্রামের 0.5% কত হবে? আমরা যদি 0.5% দেই তাহলে 0.5, 5/100 হবে, তাই না? তাহলে যত হয়। তারপর 1% যদি দেই, যদি 4% যত আসে, এটা হতে পারে পানির উপরে 500 লিটার, সেটার 5%, 0.5%। এটা হতে পারে বাত ওজন, সেটার উপরে হতে পারে, এক্সেট্রা। টেম্পারেচার সাধারণত 40, 50, 55, 60 হয় না, 55 পর্যন্তই হয়, কারণ এই 55 বা 60 ডিগ্রির উপরে উঠলে এই এনজাইম মরে যায়। উৎসেচক বা জৈব অনুঘটক গুলো 55 বা 60 ডিগ্রির উপরে উঠলে মরে যায়। সেজন্য টেম্পারেচারটা কখনোই বায়োপলিশিং এ 60 ডিগ্রির উপরে উঠবে না। পিএইচ সাধারণত এনজাইমের এটা হয়ে থাকে, বিভিন্ন প্রকার এনজাইম পাওয়া যায়, অ্যাসিডিক এবং নিউট্রাল। ম্যাটেরিয়াল টু লিকুয়ার রেশিও ডিপেন্ড করে কত লিকুয়ারে ডাইং করব, 1:5, 10 এক্সেট্রা। এনজাইম ট্রিটমেন্ট করব, দেখো ম্যাম:1:L এর ক্ষেত্রে যত বেশি হবে তত বেশি পরিমাণ লিকুয়ার লাগবে, তত বেশি এনজাইম লাগবে। M:L যদি আমরা 1:20 ধরি একটা, আর একটা যদি ধরি M:L 1:5 যদি ধরি আমরা, তাহলে কি হবে? একটা 5 গ্রাম স্যাম্পলের জন্য তাহলে কি হবে, 1:20 যদি হয় এখানে, তাহলে 5×20 100 মিলি, তাই না? আর এখানে কি হবে, 5×5 25 মিলি। তাহলে দেখো একটাতে 100 মিলি লাগতেছে, একটাতে 25 মিলি লাগতেছে, সেম স্যাম্পল 5 গ্রামের জন্য। সো এই ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও হচ্ছে কতটুকু ম্যাটেরিয়ালের এগেইনস্টে কতটুকু পানি নিব আমরা, লিকুইড নিব কতটুকু। যদি আমরা স্যাম্পল ফার্স্ট আজ এক্সাম্পল 5 গ্রাম বলি, তা 5 গ্রাম স্যাম্পলের জন্য কতটুকু পানি নিব, এখানে এমটা হচ্ছে ম্যাটেরিয়াল, তাহলে ম্যাটেরিয়াল 5 গ্রাম, তাহলে লিকুইডটা কত হবে? তাহলে 5×5 25, 5×10 50, 15, 20, 100 যেটা হোক সেটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে যত M:L টা যত কম হবে, আমার লিকুইডের পরিমাণটা তত কম লাগবে, কষ্ট তত কম হবে। ওকে, কিন্তু বেশি কম লিকুইডে করতে গেলে আমার প্রসেসটা আবার ভালো মতো হবে না, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। মেকানিক্যাল এজিটেশন, এমন লিকুইড নিলাম মনে করো যে ফেব্রিকই স্যার তাহলে তো হলো না। M:L এটা একটু আরেকবার। M:L হচ্ছে ম্যাটেরিয়াল মানে ফেব্রিক টু লিকুইড মানে পানি বা কেমিক্যালের ওজন, কত অনুপাত, অর্থাৎ কোনটা কতটুকু হবে। তো এটাকে অনেকগুলো রেশিও দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1:5
5 1:10। তো এখন আমার ফেব্রিকের ওজন 5 গ্রাম, তাহলে আমার পানি কতটুকু হবে, লিকুয়ার কতটুকু হবে? তাহলে 5 গুণন 5, তাহলে কত? 5 গ্রামের জন্য 25 গ্রাম 25 মিলি পানি হবে, তাই না? আবার একই ভাবে যখন ম্যাটেরিয়ালস টু লিকুয়ার রেশিও বেড়ে যাবে 1:10 করে ডাইং করবা, তখন এই 5 গ্রামের জন্য লিকুয়ার কত হবে? 5 10 50। ঠিক আছে, মানে কতটুকু ফেব্রিকের জন্য আমার কতটুকু লিকুয়ার বা পানি দিব, সেটার যে অনুপাত, সেটাকে আমরা ম্যাটেরিয়াল টু লিকুয়ার রেশিও বলছি। ওকে, সো মেকানিক্যাল এজিটেশন যেটা আমরা দিব, ঘোরাবো, ভিগোরাস স্টিরিং, মিডিয়াম স্টিরিং, উইদাউট স্টিরিং। আসলে ঘোরাতে হয়, মেশিন তো ঘুরবেই, তাই না? আমরা যদি মেশিনে করি, সে মেশিন তো ঘুরবেই। সো এই ছিল আমাদের প্রসেস ভেরিয়েবল গুলো। আমরা যদি বায়ো পলিশিং করতে চাই তার জন্য বলে ফেলো। স্যার বায়ো পলিশিং যদি আমরা ইউজ করি তখন তো সিঞ্জিং করার দরকার নাই। না, বায়ো পলিশিং করলে সিঞ্জিং করার দরকার নেই, সিঞ্জিং এর অল্টারনেটিভ হিসেবে বায়ো পলিশিং হয়। ওকে স্যার, খরচ কোনটায় কম? খরচ তো অবশ্যই এনজাইমে কম, তো আমাদের গ্যাস বার্নারে, কিন্তু অন্যান্য সুবিধা থেকে শুরু করে সবগুলোই এনজাইম ট্রিটমেন্টের ক্ষেত্রেই ভালো হয় এবং পরিবেশও দূষণ হয় না। সেই ক্ষেত্রে এনজাইম বা বায়ো পলিশিংটাকেই অনেকে রিকমেন্ড করে। দেখো, তো এনজাইম পার্সেন্টেজ মোটামুটি আমরা যেটা দিব সেটা ডিপেন্ড করছে কি ধরনের ফেব্রিক, তার জিএসএম কত। সাধারণত বেশি জিএসএম এর ক্ষেত্রে আমরা বেশি এনজাইম ইউজ করি। ম্যাটেরিয়াল টু লিকুয়ার 1:10 বা যেটাই হোক না কেন, টেম্পারেচার 55 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 55 না, 55 ডিগ্রি সেন্টিগ্রেড, টাইম মোটামুটি 1 ঘন্টা, পিএইচ 4 থেকে 5 এটসেট্রা। অ্যাপ্লিকেশন মেথড কি? দেখো, তুমি এটা বাসায়ও করতে পারবা, একটা পাতিলেও করতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমার টেম্পারেচারটাকে ইনশিওর করতে হবে। বলা হচ্ছে যে enzymatic cellulose degradation also possible during the creative dyeing, and here the dyeing process all biopolishing are affected. We can apply this process, a number of washes, time cost and energy can be saved on one bath, and however it should be noted that some reduction। দেখো, অ্যাপ্লিকেশন মেথডটা আমরা সাধারণত কি করি, ডাইং মেশিনে করে থাকি। তো ডাইং মেশিনে কিন্তু আরো প্রসেস চলে একসাথে, এই যে স্কাউরিং, ব্লিচিং, একই সাথে মার্সারাইজেশন, মার্সারাইজেশন একই সাথে হয় না, স্কাউরিং ব্লিচিং একই সাথে হয়, একই সাথে কিন্তু তুমি চাইলে বায়ো পলিশিং এগুলো অ্যাড করা যায় কিনা, বা এই ধরনের কার্যাবলী আমাদের চিন্তা করতে হবে। তো অ্যাপ্লিকেশন মেথডের ক্ষেত্রে আমরা যদি ডাইং ভেসেল ইউজ করি, ওভেন হলে ওভেন, নিট হলে নিট মেশিন, বলা হচ্ছে this because of the reactive dyeing carried out PS in biopolishing etc. So application method এ তেমন কিছু নাই। application method এ হচ্ছে ডাইং মেশিনে according to the recipe অনুসারে আমরা কি করব, ম্যাটেরিয়াল লিকুয়ার নিয়ে সার্টেন টাইম চালাবো, চালিয়ে হট ওয়াশ কোল্ড ওয়াশ করে নামিয়ে দিব। এটাই ছিল অ্যাপ্লিকেশন মেথড স্ট্যান্ডার্ড রেসিপি অনুসারে। ওকে, নেক্সট যদি আমরা চলে যাই, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি জিনিস আমাদের দেখি একটু আমরা, যে আমরা এতক্ষণ ধরে এর আগের গুলোরও দেখেছিলাম। তো এটার ক্ষেত্রে কি কি, যে ডেপথ অফ দ্য শেড ইনক্রিজেস when enzyme treatment is given before the dyeing and the depth of decreases when enzyme treatment after dyeing। যদি আগে করি তাহলে কি, ডাইং ফাইবার কি হচ্ছে, বেশি বেশি করে ডাই নিচ্ছে, অর্থাৎ ডাইএবিলিটি বেড়ে যাচ্ছে, এটা একটা ঘটনা। was fastness of the enzyme treated sample after dyeing is good, but fastness of enzyme treated sample before dyeing is very poor। সো দেখো যে ফাস্টনেস এনজাইম ট্রিটেড স্যাম্পল আফটার ডাইং ইজ ভেরি গুড। কেন বলা হচ্ছে, যে ডাইং করার পর যেটাতে এনজাইম ট্রিটমেন্ট করছি সেটার ফাস্টেস্ট প্রপার্টিসটা ভালো, কিন্তু আগে যেটা করা হচ্ছে সেটার ফাস্টনেস প্রপার্টিসটা ভালো নয়। কেন? কারণটা হচ্ছে যে ফাস্টনেস প্রপার্টিস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোন একটা ডাইট ম্যাটেরিয়াল থেকে কোন কালারটা উঠে চলে যাবে কিনা, কোন একটা সার্টেন স্পেসিফিক ইস্যুর প্যারামিটারস এর উপর বেস করে সেটাকে আমরা ডাইং ফাস্টনেস বলি। যেমন মনে করো রাবিং ফাস্টনেস, ঘর্ষণের ফলে এই ফেব্রিকটা থেকে কালার উঠে যাবে কিনা সেটাকে আমরা রাবিং ফাস্টনেস বলি। ঠিক তেমন ভাবে ধুইলে ফেব্রিকটা থেকে কাপড়ের রং চলে যাবে কিনা সেটাকে আমরা ওয়াশিং ফাস্টনেস বলি। ওকে, এটা হলো ফাস্টনেস প্রপার্টিজ। এখন বলা হচ্ছে এই লাইনে যে এনজাইম ট্রিটেড স্যাম্পল আফটার ডাইং যদি আমরা করে থাকি, ফাস্টনেস অফ এনজাইম ট্রিটেড স্যাম্পল আফটার ডাইং ইজ গুড, বাট ওয়াশ ফাস্টনেস স্যাম্পল বিফোর ডাইং ইজ পোর। আফটার ডাইং এর ফলে ফাস্টনেসটা ভালো হবে, কারণ একটা ফেব্রিককে ডাইং করার পর যখন তাকে এনজাইম ট্রিটমেন্ট করব
তার উপরের যে প্রজেক্টিং ফাইবার গুলি আছে সেগুলো তো যাবেই, এবং সাথে সাথে কিছু যেগুলো আনফিক্সড ডাই আছে উপরে ফাইবার সারফেসে লেগে থাকা ফেব্রিক সারফেসে, সেগুলোও চলে যাবে। তাহলে কি, তাইলে পরবর্তীতে যখন আমরা এটাকে ট্রিটমেন্ট করব বা পরবো, তখন আসলে এর উপর থেকে চলে যাওয়ার আর কিছু থাকবে না, যার কারণেই কিন্তু তখন ফাস্টনেস প্রপার্টিসটা আমার ভালো হবে। কিন্তু অপরদিকে যখন বায়োপলিশিং করে ডাইং করব, তাহলে তো নরমাল ডাইং এর মতোই হচ্ছে, যে এখানে ডাই বেশি ধরবে, কিছু আনফিক্সড ডাই থাকবে, সোপিং বা হট ওয়াশের পরেও কিছু ডাই থেকে যাবে, যেগুলো পরবর্তীতে ধোয়ার সময় বের হয়ে যাবে। সেটাকে আমরা বলতেছি যে ফাস্টনেস প্রপার্টিস। ওকে, ওয়ান বাথ অ্যাপ্লিকেশন সেভ এনার্জি, টাইম, কস্ট। এক বাতে করা যায় কিনা সেগুলোকে আমরা একই সাথে কি টাইম সবকিছু রিমুভ করবে। সো ডিক্রিজ দা কি কি করছে, পিলিং টেন্ডেন্সি, লেস লস ইন ওয়েট এন্ড লস ইন স্ট্রেংথ। ওকে, এগুলো আমাদের ডিক্রিজ করছে, এবং একই সাথে কিন্তু অবশ্যই তার ওয়েট এবং স্ট্রেংথ হারাবে, বিকজ অফ যে প্রজেক্টিং ফাইবার গুলো আছে সেগুলো যখন চলে যাবে তখন আসলে তার ওজন কমে যাবে, এবং বেশি যদি হয় যায় সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথও ফল করতে পারে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো বায়োপলিজিং এনজাইম গুলি কি কি, দেখো এখানে কিছু এনজাইমের নাম দিয়েছি আমি, যে সেলুলেস, লাইপেস, প্যাকটিনেস, লিগনিনেস, এটা নেস লাগানো আছে, অর্থাৎ এই সেলুলোজ কি করে, স্পেসিফিক সেলুলোজের উপর কাজ করে, সেলুলোজকে খেয়ে ফেলতে পারে আস্তে আস্তে। লাইপেস, প্যাকটিনেস, লিগনিনেস এক্সেট্রা সবাই কার্যকর, এবং সবাই এগুলো সবই ইউজ করা হয় আমাদের বায়োপলিশিং এর ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা দেখব যে ভেরিয়াস এনজাইম ইউজ ইন টেক্সটাইল প্রসেসিং। টেক্সটাইল প্রসেসিং এর ক্ষেত্রে কি কি এনজাইম ইউজ করা হয়। আমরা যদি দেখি অ্যামাইলেস, তারপরে রয়েছে প্যাকটিনেস, লাইপেস, প্রোটিয়েস, ক্যাটালেস, সেলুলেস। এগুলো একটু নামগুলো আমাদেরকে পড়তে হবে। তো অ্যামাইলেস কি, যে হুইচ কনভার্ট অ্যামাইলোস এন্ড অ্যামাইলোপেকটিন পলিমার্স এন্ড কমনলি রেফার্ড এস স্টার্চ ইনটু দ্য ওয়াটার সলিউবল শর্টার চেইন সুগার। স্টার্চ এটা ডিসাইজিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন কেমিক্যাল ইউজ করে ডিসাইজিং করছি, যেহেতু সেটা পরিবেশ বান্ধব নয়, সেটাকে কেমিক্যালের পরিবর্তে যখন আমরা এনজাইম ইউজ করে ডিকম্পোজ করতে চাইবো, ডিসাইজিং করতে চাইবো, তখন আমাদের এই অ্যামাইলেস এনজাইমটা দরকার হবে। পেকটিনেস কি বলা আছে, হুইচ হাইড্রোস পেকটিন কনসিস্টিং দ্য লিনিয়ার পলিমার অফ গ্লুকোটিন, গ্লুকোনিকোটিন এন্ড বায়ো স্কারিং এন্ড রিপ্লেসিং কাস্টিক। দেখো এই যে পেকটিনেস, যেটা আমরা যখন আমরা পরের লেকচারে পড়বো স্কারিং ব্লিচিং, তো স্কারিং ব্লিচিং এর ক্ষেত্রে আমাদের যে কাস্টিক সোডা ইউজ করতে হয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হয়, সেটাও পরিবেশ বান্ধব নয়। সেটার পরিবর্তে কিন্তু আমরা এই পেকটিনেস এনজাইম ইউজ করে আমরা আমাদের স্কারিংটা করতে পারি। লাইপেস, যে হাইড্রোলাইসিস ফ্যাটস এন্ড অয়েলস এন্ড অ্যালকোহলস এন্ড অর্গানিক অ্যাসিড। দেখো তাহলে আমরা লাইপেস দিয়েও কিন্তু স্কারিং করতে পারছি, অথবা ধুইতে আমরা সাবানের পরিবর্তে ডিটারজেন্ট যেহেতু আমাদের পরিবেশের জন্য ভালো না, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইপেস এনজাইম দিয়েও কিন্তু ওয়াশ করতে পারি, বিকজ অফ ফ্যাট এন্ড অয়েলস আর দা সয়েল, অথবা সেগুলোই কিন্তু ময়লা। প্রোটিয়েস, যে হুইচ ক্যাটালিস্ট স্প্লিটিং প্রোটিন মলিকুলস এন্ড এক্সট্রিমলি ব্রেক আপ দ্য প্রোটিন ইনটু দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যামিনো অ্যাসিড। বিশেষ করে উল এবং সিল্কের ক্ষেত্রে, নাইলনের ক্ষেত্রে, প্রোটিন ফাইবারের ক্ষেত্রে আমরা প্রোটিয়েস এনজাইম ইউজ করে থাকি। ক্যাটালিস্ট এন্ড পারক্সাইডস, which catalyze decompose of the peroxide also known as peroxide killer। দেখো আমরা যখন স্কারিং করব, তখন ব্লিচিং করব, তখন আমরা সাধারণত ব্লিচ করার জন্য পারক্সাইড ইউজ করে থাকি, কিন্তু এই পারক্সাইডটা যদি ফেব্রিকে থেকে যায় সেটা সমস্যা, সেজন্য এই পারক্সাইডটা রিমুভ করার জন্য পারক্সাইড কিলার ইউজ করা হয়। তো এখানে ক্যাটালেস এনজাইম সেই পারক্সাইড কিলার হিসেবে কাজ করে। এরপরে রয়েছে সেলুলেস, বলা হচ্ছে হুইচ ক্যাটালিস্ট দ্য হাইড্রোলাইসিস অফ দ্য সেলুলোজ ম্যাটেরিয়াল, বায়োপলিশিং। এই সেলুলোজ এনজাইমটাই সবচেয়ে বেশি বায়োপলিশিং এ ইউজ করা হয়, যেটা কিনা উপরের যে ফাইবার সারফেসে যে সেলুলোজ গুলি আছে সেগুলোকে খেয়ে ফেলে আস্তে আস্তে। তো বেশি সময় ধরে থাকলে সেলুলোজ তো সেলুলোজকে খাবেই, তাহলে কিন্তু নিচের দিকেও খেয়ে ফেলা শুরু করবে। সো নির্দিষ্ট টাইমে সেটাকে রিমুভ করতে হয়। তো এই ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমাদের মোটামুটি ব্যবহৃত এনজাইম গুলি, তবে সবচেয়ে বেশি সেলুলোজ ইউজ করা হয়। আমরা আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। আমরা যদি একটু সামারি করি, তাহলে যেটা দাঁড়ায়, আজকে অনেকেই পড়ে এসেছে, সবার জন্য আমি একটু সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমের থেকে যদি আমরা বলি, যে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সিনজিং। তো সিনজিংটা হচ্ছে কি, সিনজিংটা হচ্ছে যে
ফেব্রিক সারফেসে বা ফাইবার সারফেসে যে প্রজেক্টিং ফাইবার গুলি আছে, ছোট ছোট ফাইবার গুলি আছে, সেগুলোকে রিমুভ করা। তো এখন এটা তো আর হাতে ধরে ব্লেড দিয়ে ছেঁচে ছেঁচে শেষ করা সম্ভব না, তো সেটার জন্য কিছু পদ্ধতি বা প্রসিডিউর আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হয়, সেগুলোই আমাদের সিঞ্জিং বলছি। তো উদ্দেশ্যগুলি কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ক্লিন সারফেস করব, ক্লিন সারফেস করলে ময়লা ধরবে না, ডাইং ভালো হবে, প্রিন্টিং ভালো হবে, এক্সেট্রা। নেসেসিটি অফ দ্য টেক্সটাইল একই ঘটনা, ডাইং প্রিন্টিং ভালো হবে এবং লাস্টার ইনক্রিজ করবে, সেটাই হচ্ছে নেসেসিটি অফ টেক্সটাইল। যে রিভেন সারফেসে আলো ভালো প্রতিফলিত হয় এবং ওট সারফেসে ক্ষতবিক্ষত সারফেসে কিন্তু সমভাবে প্রতিফলিত হয় না, যার কারণে কিন্তু লাস্টারও বাড়ে না। ওকে, টাইপস অফ সিঞ্জিং এর ভিতরে আমরা 3 প্রকার সিঞ্জিং এবং 1 প্রকার বায়োপলিশিং দেখেছি। 3 প্রকার সিঞ্জিং আমরা জানি, যে প্লেট সিঞ্জিং, রোটারি সিলিন্ডার সিঞ্জিং, গ্যাস সিলিন্ডার সিঞ্জিং এবং সর্বশেষ বায়োপলিশিং। প্লেট সিঞ্জিং এর ক্ষেত্রে কি হয়, আমাদের দুটো প্লেট থাকে, হিটেড প্লেট, কপার প্লেট, যেগুলোকে হিট করা হয়, লাল করে দেওয়া হয় এবং এর উপর দিয়ে কি করা হয়, ফেব্রিকটাকে পাস করা হয়। ফেব্রিক কন্টাক্টে যখন আসবে তখন প্রজেক্টিং ফাইবার গুলো প্লেটের কন্টাক্টে আসলে পুড়ে যাবে। সমস্যা হচ্ছে যে ওয়ান সাইড করা হয় এবং ফেব্রিকটা শক্ত হয়ে যায়, স্টিকি হয়ে যায়। দ্বিতীয়ত রোলার সিঞ্জিং, কি একই ঘটনা, একটা রোলার, হিটেড রোলারের প্রান্ত কি কন্টাক্টে আমাদের ফেব্রিকটাকে চালনা করা হয়। এটার সমস্যা হলো একই সাথে এক সাইড করা যায়। সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গ্যাস সিঞ্জিং, যেখানে গ্যাস বার্নার ইউজ করে প্রিন্ট করা হয়, সরি, গ্যাস বার্নার ইউজ করে সিঞ্জিং করা হয়। তো গ্যাস, কোয়াল, পেট্রোল, ন্যাচারাল ইত্যাদি হতে পারে। এটা আমরা দেখলাম, একই সাথে দুই প্রান্ত করা যেতে পারে। এটার কিছু অ্যাডভান্টেজেস রয়েছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো এখানে কিছু পসিবল রিজন বা প্রিকুয়েশন রয়েছে, যেমন জিঙ্ক ক্লোরাইড বা এগুলো থাকা যাবে না, থাকলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ফেব্রিকটাকে ড্যামেজ করে দিবে। তারপরে হচ্ছে যে আমাদের ফেব্রিক এবং ফেব্রিক বার্নার, ফেব্রিক রোলার, যে স্পিড রোলারের সাথে বার্নারের একটা কানেকশন থাকতে হবে, কারণ হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে তাহলে তো বার্নার চলতেই থাকবে, বন্ধ না হলে তাহলে তো ফেব্রিক পুড়ে যাবে, যেন বার্নারটা বন্ধ হয়। এ ধরনের গ্যাস সিঞ্জিং, ওভারপ্লেট সিঞ্জিং, অর্থাৎ কি কি সুবিধাগুলি রয়েছে সেগুলো। এরপরে 3টা সিঞ্জিং এর ভিতরে আমাদের নরমালি এখানে পার্থক্য দেখানো রয়েছে। এরপরে চলে এসেছে আমরা বায়োপলিশিং, অর্থাৎ এনজাইমের মাধ্যমে হ্যারিনেস রিমুভ করার প্রক্রিয়াকে আমরা বায়োপলিশিং বলছি। সেটা দুই ভাবে হতে পারে, বিফোর ডাইং এবং আফটার ডাইং, দুটোরই সুবিধা অসুবিধা আছে, তবে বিফোর ডাইংটাই সবাই প্রিফার করে, কারণ শেডের সমস্যা হয়ে যায়। মোটামুটি প্রসেস ভেরিয়েবল গুলো আমরা দেখলাম, যে এনজাইম কনসেন্ট্রেশন, টেম্পারেচার, পিএইচ, ম্যাটেরিয়াল লিকুইড রেশিও এবং মেকানিক্যাল এজিটেশন, এই কয়েকটা হচ্ছে প্রসেস, ডিপেন্ড করে কোন ফেব্রিক তার উপর এনজাইম পার্সেন্টেজ এবং টেম্পারেচার সাধারণত 60 ডিগ্রির উপরে উঠে না, কারণ এনজাইম গুলো মরে যায়। এই হচ্ছে কথা। এরপরে রয়েছে আমাদের মেথড এবং অ্যাডভান্টেজ এবং কিছু এনজাইম যেগুলো সাধারণত বায়োপলিশিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, এবং একই সাথে কিছু এনজাইম রয়েছে যেগুলো আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে ইউজ করা হয়। এই ছিল আজকের আমাদের লেকচার।